তো বন্ধুরা এখন বাজছে 7টা 11, খবর হয়ে গেছে। আমি এখন পান্ডুয়া স্টেশনে আছি। পান্ডুয়া থেকে যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরবো। ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে 8টা 10, তো ওটা ধরে আমি যাব অগ্রদ্বীপ। তো বন্ধুরা আমি এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। 8টা 10-এ কাটোয়া লোকাল আছে, ওটা চেপে আমি যাব অগ্রদ্বীপ। তো চলুন তাহলে ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এখন অগ্রদ্বীপ স্টেশনে এসে পৌঁছে গেছি। তো ট্রেন অনেক লেট, ট্রেন আসার কথা ছিল 9টা 43, তো সেই জায়গায় এসেছে 10টা 13-তে। তো চলুন এবার অটো ধরবো, ধরে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। গঙ্গার ঘাট পার হলেই আমরা পৌঁছে যাব গোপীনাথের মেলা। তো বন্ধুরা আমি এখন অটো গাড়ি করে নেমে পড়েছি, নেমে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো অটোতে এখন 10 টাকা ভাড়া নিয়েছে। এবার নৌকা পার হবো, পার হয়ে ওপারে চলে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকা চলছে, ওখানে যাচ্ছি। ট্রেন লেট থাকার জন্য আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। অধিকাংশ মেলায় কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। অগ্রদ্বীপের গোপীনাথের মেলা সেই তালিকায় এক বিরলতম সংযোজন। এই মেলার আয়োজন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে। আরও উল্লেখ্য, মানুষের বিশ্বাস দেবতা এখানে তার মানস পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে, তাই এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশ্বস্ত সহচর পরবর্তীকালে বৈষয়িক আসক্তির জন্য শ্রী চৈতন্যদেবের দ্বারা পরিত্যাজ্য হয়ে অগ্রদ্বীপের গঙ্গার ধারে বসবাস করতে থাকেন। সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথের বিগ্রহ নিয়ে সাধন ভজন করতে থাকেন গোবিন্দ ঘোষ। তবে তার সংসার জীবনও সুখের হয়নি। অল্প দিনের মধ্যেই হারান স্ত্রী ও পুত্রকে। তাকে নিয়ে প্রচলিত লোককথা থেকে জানা যায়, বৃদ্ধ বয়সে তিনি তার পরলৌকিক ক্রিয়া নিয়ে এমনই মুষড়ে পড়েন যে ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধাদি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন। এই লোককথার মধ্যে লুকিয়ে আছে অগ্রদ্বীপের গোপীনাথের মেলার জন্ম রহস্য। সেই হিসেবে এই মেলা প্রায় 500 বছরের পুরনো। তো আমরা গঙ্গা পার হচ্ছি। তো এই গঙ্গা পার হতে প্রায় 10 মিনিট সময় লাগলো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সব ঘাটই এখন ভাঙনের মুখে। আর ভাড়া নিয়েছে 5 টাকা, তবে পার হওয়ার পরেই ভাড়া নিল। প্রথমে আমরা যখন উঠি তখন কোনো ভাড়া নেয়নি, নামার পর ভাড়া নিল। আর আমি এই মেলাতে গেছি 1 সপ্তাহ বাদ, তো মেলা কিছু ছিল না, সবই উঠে গেছে। তো বন্ধুরা আমি এখন নৌকা পার হয়ে গেছি, নৌকা পার হয়ে এপারে চলে এসেছি। তো নৌকার ভাড়া নিল 5 টাকা। তো চলুন আরেকটু এগিয়ে গিয়ে গোপীনাথের মন্দির আছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো তবে যেহেতু আমি মেলার 1 সপ্তাহ বাদে এসেছি, তো এখন তেমন ভিড় নেই, একদমই ফাঁকা। তো ফাঁকাই ভালো ঘোরা হবে। না আসার কারণটা হচ্ছে সেই দিন আমি ঠাকুরনগর চলে গিয়েছিলাম, যার জন্যে আর এদিকে আসা হয়নি, নাহলে আমি প্রতি বছরই আসি। তো চলুন যাওয়া যাক। আর ওখানে অন্নভোগ পাওয়া যায় কিনা দেখি, 80 টাকার বিনিময়ে পাওয়া যায়। তো 12টার মধ্যে পৌঁছাতে হবে, তার আগে আমি পৌঁছে যাব। দেখা যাক কী হয়। তো সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। সামনে একটা ব্যানার, শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা আগত সকল দর্শনার্থীদের জানাই অগ্রদ্বীপ গোপীনাথ জিউ সেবা সমিতি, অগ্রদ্বীপ ধাম, পূর্ব বর্ধমান। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা তরুণ গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর একটা স্ট্যাচু। আর এখানে খুব আবছা লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ ধাম অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান। ভালো করে বোঝাই যাচ্ছে না, তো চলুন যাওয়া যাক। তো আমরা এবার চলে এসেছি মূল মন্দিরের সামনে।
1515 সালে ফাল্গুনের মাসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন। এখানে মহাপ্রভু একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং তার নাম দেন গোপীনাথ। আর এই গোপীনাথ সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। অনেকে মনে করেন 1588 সালে চৈত্র কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে তিনি মারা গিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত এবং তার অষ্টপার্ষদের অন্যতম গোবিন্দ ঘোষ তিনি ছিলেন গোপীনাথের সেবক। সেই তিথিতে স্মরণ রাখতেই প্রত্যেক বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক যা চিরে মহোৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হব্বিসি গ্রহণ করে ও শ্রাদ্ধকালীন কাঁচা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়ার জন্যই এই আয়োজন। কেন এমন প্রথা? জনশ্রুতি আছে শিশুপুত্রের মৃত্যুর পরে শোকে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল গোবিন্দ ঘোষের। আর সেই সময় গোপীনাথ তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি পুত্র হিসেবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। এই হলো গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। দেখুন, গোবিন্দ ঘোষের এইখানেই সমাধি দেওয়া হয়। সেই কথা শুনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ করেন গোপীনাথ। একমাত্র এখানেই ভগবান তার ভক্তের শ্রাদ্ধ করেন। আর সেই প্রথা এখানে হয়ে চলেছে গত 500 বছর ধরে। এটা গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। সমাধি মন্দিরটা আপনারা দর্শন করছেন। জয় গোপীনাথ। এই হচ্ছে সমাধি মন্দির, আপনারা লক্ষ্য করুন। এই মেলার 4 দিন পরে গোপীনাথ ও রাধারানীর বিগ্রহ এই দোল মন্দিরে আনা হয়। এটা হচ্ছে দোল মন্দির। তো আমি যেহেতু পরে 1 সপ্তাহ বাদে গেছি, তো মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে বিগ্রহ দোল উৎসব পালন করার জন্য। প্রতি বছর শ্রাবণ মাস থেকে অগ্রহায়ণ মাস এই 6 মাস গোপীনাথ রাধারানীর সাথে দোল মন্দিরে থাকেন। দোল মন্দিরে পাবেন অপরূপ সাজে সজ্জিত দোলমঞ্চ। তো অতিরিক্ত ভিড়, তো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। সব শেষে গোপীনাথের বিগ্রহ দেখাবো। এই হচ্ছে দোল মঞ্চ। এর আগে যেটা দেখলেন ওটা মেন মন্দির, আর এই হচ্ছে দোল মঞ্চ। এইখানেই দোল খেলা হয় গোপীনাথের। খুব সুন্দরভাবে সাজানো, রং করা। আর পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানেই ভোগ রান্না করা হয় আর ওখানেই খাওয়া দাওয়া হয় 85 টাকা টিকিটের বিনিময়ে। এই যে হচ্ছে টিকিট, গোপীনাথ জিউ সেবা সমিতি, 85 টাকা, দুপুর 2 ঘটিকায় দেওয়া হয়, নিরামিষ অন্নপ্রসাদ। তো চলুন এবার গোপীনাথ এবং রাধারানীকে আমরা দর্শন করে নিই। অতিরিক্ত ভিড়, তো আপনাদের জন্য আমি খুব কষ্ট করেই ভিডিওটা বানিয়েছি গোপীনাথকে দেখানোর জন্য। তো চলুন একটু জুম করে দেখানো যাক। এই হচ্ছে গোপীনাথ। জয় গোপীনাথ। আর আপনারা সকলে জানেন যে সারা বছর আমি বিভিন্ন মঠ মন্দির আশ্রম এইসব ঘুরে বেড়াই। বিভিন্ন মঠ মন্দির আশ্রম দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম গামছা অয়ন। আপনারা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর বাড়িতে যারা বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা আছে, তো তাদেরকে আপনারা এই গোপীনাথকে দর্শন করান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর পশ্চিমবাংলার বিভিন্ন অজানা মঠ মন্দির আশ্রমের ঠিকানা পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোপীনাথ আপনাদেরকে সকলেকে ভালো রাখুক। আর এরপর আগামী দিনে আমার ভিডিও আসছে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর সখী, আমাদের হুগলি জেলার উত্তরপাড়ার মা মুক্তকেশী মন্দির। সেই ভিডিওটা থাকবে, তো সেটা আগামী সপ্তাহে আসছে। সবাই ভালো থাকবেন। ভিডিও এখানেই শেষ হচ্ছে। জয় গুরু।